যারা নতুন ফ্রিল্যান্সিংয়ে আসতে যাচ্ছেন তাদের মনে একটা প্রশ্ন সবসময় ঘুরপাক খায়, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিংকে কি আমি আসলে ক্যারিয়ার হিসেবে নিতে পারবো কিনা। এই প্রশ্ন মনে আসাটা খুবই স্বাভাবিক, কারণ আমি যখন 2012-13 দিকে শুরু করেছিলাম ফ্রিল্যান্সিংয়ে, তখন আমি কিন্তু স্টুডেন্ট ছিলাম। মানে স্টুডেন্ট থাকা অবস্থাতেই আমি ফ্রিল্যান্সিং করা শুরু করেছিলাম, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকমটাই হয়। দেখা যায় যে কলেজে বা ইউনিভার্সিটিতে যারা পড়ছেন তারা শখের বসে অথবা সাইড একটা প্রজেক্ট হিসেবে হতে পারে অথবা পকেট মানির জন্য ফ্রিল্যান্সিং শুরু করেন। এরপর পরবর্তীতে যেটা মনে হয় যে এটাকে আসলে আমরা ক্যারিয়ার হিসেবে নিতে পারবো কিনা, বা এটাকে ক্যারিয়ার হিসেবে নেওয়া যায় কিনা, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হিসেবে কতটা স্টেবল, নাকি আমরা আসলে পড়াশোনা শেষ করে জবে যাব বা বিজনেসে যাব। এই প্রশ্নের উত্তরটাই আসলে দিয়ে যাচ্ছি। তো যেটা বলছিলাম যে ব্যাক ইন 2012 ওই সময়টা আসলে আমারও মনে এই ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে ফ্রিল্যান্সিংকে ক্যারিয়ার হিসেবে নিতে পারবো কিনা। পরবর্তীতে আমি আসলে ওই সময় কোনো এটার স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার পাইনি, কিন্তু পরবর্তীতে আমি নিজে নিজে আসলে বুঝতে পেরেছি যে হ্যাঁ, আসলে ফ্রিল্যান্সিংকে ক্যারিয়ার হিসেবে নেওয়া যায়। কারণ তখন থেকে এখন পর্যন্ত আমি স্টিল কিন্তু ফ্রিল্যান্সিং করে যাচ্ছি। যদিও এর পাশাপাশি আমি আইটি বিজনেস শুরু করেছি, আরও বেশ কিছু কিছু উদ্যোগ নিয়েছি, কিন্তু ফ্রিল্যান্সিংটা কিন্তু আমি এখনও কন্টিনিউ করি। তো এখানে যে মূল বিষয়টা, যে আপনি ফ্রিল্যান্সিংকে ক্যারিয়ার হিসেবে নিতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে 3টা পয়েন্ট মাথায় রাখতে হবে। এই 3টা পয়েন্ট মাথায় রেখে যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে আপনি ফ্রিল্যান্সিংকে পার্মানেন্ট ক্যারিয়ার হিসেবে কিন্তু নিতে পারেন। পয়েন্ট নাম্বার 1, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি আপনাকে অবশ্যই কিছু না কিছু ডিজিটাল অ্যাসেট তৈরি করতে হবে। মানে ধরেন আপনি একটা মার্কেট প্লেসে কাজ করছেন, অথবা ধরেন আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা ফোরামের মাধ্যমে আউটসাইড থেকে ক্লায়েন্ট কালেক্ট করে আপনি তাদের কাজগুলো করে দেন। এই ক্ষেত্রে একটা সংখ্যা কিন্তু সবসময় থেকেই যায় যে যারা মার্কেট প্লেসে কাজ করে তাদের জন্য তাদের মার্কেট প্লেস আইডিটা কিন্তু খুবই ভ্যালুয়েবল একটা জিনিস। যদি কোনো কারণে আইডিটা ব্যান হয়ে যায় বা কোনো কারণে সাসপেন্ড হয়, অনাকাঙ্ক্ষিত কোনো কিছু তো আসতেই পারে, সেক্ষেত্রে দেখা যায় যে তাকে বেশ একটা সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় এবং ক্যারিয়ারটাকে রিবিল্ড করার জন্য কিন্তু হিমশিম খেতে হয়। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বাইরে কোনো একটা ক্লায়েন্ট নিয়ে কাজ করতেছে, 2-1টা ক্লায়েন্টের উপর কিন্তু সে নির্ভরশীল, কিন্তু কোনো কারণে সেই ক্লায়েন্টটার প্রজেক্ট যদি ইন হয়ে যায় বা ক্লায়েন্ট যদি অসুস্থ হয়ে পড়ে বা এনিথিং, যে কোনো কিছু হতে পারে, যেমন করোনা শুরুতে এরকম হয়েছিল অনেকের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের ক্যারিয়ার কিন্তু ঝুঁকির মুখে পড়ে যায়। এই জন্য আমাদেরকে অবশ্যই অ্যাজ এ ফ্রিল্যান্সার কিছু না কিছু ডিজিটাল অ্যাসেট আমাদেরকে গড়ে তুলতে হবে, যেহেতু আমরা অনলাইনের সাথে কিন্তু রেগুলার আছি। ডিজিটাল অ্যাসেটগুলো কী কী হতে পারে? ডিজিটাল অ্যাসেট যে কোনো কিছুই হতে পারে। ইভেন আপনার একটা ভালো ফেসবুক পেজ বা একটা ভালো ফেসবুক গ্রুপও কিন্তু ডিজিটাল অ্যাসেট হতে পারে। তবে আমি কিছু এক্সাম্পল দিই। যেমন আপনি হতে পারে কোনো একটা আইটি সার্ভিস দিচ্ছেন, হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস দিচ্ছেন বা গ্রাফিক্স ডিজাইন সার্ভিস দিচ্ছেন। সেই ক্ষেত্রে আপনার একটা ওয়েবসাইট আপনি তৈরি করতে পারেন, বা একটা পোর্টফোলিও ওয়েবসাইট বা সার্ভিস ওয়েবসাইট আপনি তৈরি করতে পারেন, যেখানে আপনার সার্ভিসগুলোকে ডিসক্রাইব করা থাকবে এবং আপনি যে প্রতিনিয়ত কাজগুলো করছেন সেই কাজগুলোর পোর্টফোলিও আপডেট সেখানে থাকবে, এবং আপনার যে রিলেটেড ফিল্ড, সেটা হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট বা গ্রাফিক্স ডিজাইন বা যে কোনো কিছু, সেই ফিল্ড রিলেটেড তথ্যগুলো যেগুলো আপনার কাস্টমারের বা আপনার ক্লায়েন্টের কাজে লাগতে পারে, সেই তথ্যগুলো নিয়ে কিন্তু রেগুলার ব্লগে আপডেট দিতে পারেন। তাইলে হবে কি যে আপনার ওখান থেকে একটা এসইও ভ্যালু বাড়তে থাকবে, আপনার ওভারঅল ওয়েবসাইটটাকে আপনি প্রমোশনের সুযোগ পাবেন, আপনার ওয়েবসাইটে একটা প্রপার ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে, এবং আপনি সেগুলো রেগুলারই টুকটাক করে মার্কেটিং করবেন, এবং ওয়েবসাইট থেকেও কিন্তু আপনি ক্লায়েন্ট পাবেন। এতে কি হচ্ছে, শুধুমাত্র কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের উপর বা থার্ড পার্টি সোশ্যাল মিডিয়া বা ফোরামের উপর আপনি নির্ভরশীল থাকলেন না, পাশাপাশি আপনার নিজেরও একটা ওয়েবসাইট থাকলো যেখান থেকে আপনি ক্লায়েন্ট পাচ্ছেন, এবং এটা আপনার একটা অ্যাসেট হিসেবে থেকে যাবে। এটা গেল। 2 নম্বরে হতে পারে হচ্ছে আপনার কোনো অফলাইন অ্যাসেট তৈরি করতে হবে। মানে শুধুমাত্র ডিজিটাল অ্যাসেটের উপর যে ভরসা করে থাকবেন সেটাও কিন্তু এক ধরনের বোকামি, কারণ শুধু ডিজিটাল অ্যাসেটের উপর আমরা অনেক ক্ষেত্রে রিলাই করতে পারি না। যদিও সেটা ভরসাযোগ্য জিনিস, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা মনকে বোঝাতে পারি না, কারণ হচ্ছে ওই জিনিসটা আসলে হাত দিয়ে ধরা যায় না বা ছোঁয়া যায় না। শুধু চোখে দেখা যায় যে আমার একটা ওয়েবসাইট আছে বা আমার একটা ব্লগ আছে, যে ব্লগে আমি হয়তো বা আমি অ্যাফিলিয়েট প্রোডাক্ট নিয়ে ব্লগিং করতেছি, বা আমি কোনো একটা সেলস চ্যানেল তৈরি করেছি বা সেলস ফানেল তৈরি করেছি, যেখান থেকে, যেটাও আমার একটা অ্যাসেট বা যেখান থেকে আমার সেকেন্ড ইনকাম স্ট্রিম আসতেছে, কিন্তু এটাকে আপনি চাইলে হাত দিয়ে ধরতে বা ছুঁতে পারবেন না। তো এই ক্ষেত্রে আমাদের একটা মানে সাইকোলজিক্যাল একটা ব্যাপার কাজ করে যে হয়তো বা আমার কিছু নাই, বা এর ধরনের একটা ইনসিকিউরিটি ফিল হয়। এটা আমার ক্ষেত্রেও হয়েছে অনেক সময়। তো এই ক্ষেত্রে আপনি যেটা করবেন যে কিছু অফলাইন অ্যাসেট আপনি তৈরি করতে পারেন। অফলাইন অ্যাসেট হতে পারে যেমন আপনি একটা জমি কিনতে পারেন, আপনি বাড়ি করতে পারেন, বা এই ধরনের যে কোনো কিছু যেগুলো থেকে ইনকাম আসবে বা রিলাই করা যাবে, বা যেই অ্যাসেটগুলো দিন দিন বাড়বে, কমবে না, এই ধরনের অ্যাসেট। বা হতে পারে আপনার সিম্পল একটা ফিক্সড ডিপোজিটও আপনার কিন্তু অ্যাসেট হতে পারে।
আপনি অবশ্যই অফলাইনে কিছু অ্যাসেট গড়তে পারবেন, গড়তে হবে যেটার উপর আপনি রিলাই করতে পারবেন। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখা দরকার, সেটা হচ্ছে অফলাইন অ্যাসেট আবার এমন হওয়া যাবে না যেটা খরচ বাড়ায়। যেমন গাড়ি কিন্তু কোনো অফলাইন অ্যাসেট না, বা বাইক, এগুলো কিন্তু অফলাইন অ্যাসেট না। এগুলো হচ্ছে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস, এবং এগুলো আসলে খরচের আর একটা খাত। আপনি গাড়ি কিনলে আপনার সেই গাড়িতে প্রতি মাসে মেইনটেনেন্স করতে হবে, আপনাকে সেই গাড়ির জন্য ট্যাক্স দিতে হবে, এবং ওই গাড়ির ভ্যালু কিন্তু দিন দিন কমবে, মানে ডিপ্রিসিয়েশন হতে থাকবে, যেটাকে অপচয় বলে। এই ডিপ্রিসিয়েশন হয়ে কিন্তু গাড়ির ভ্যালু কিন্তু কমে যাবে। কিন্তু আপনি যদি একটা বাড়ি করেন বা একটা জমি কিনেন, জমির ভ্যালু কিন্তু বাড়বে। বাড়ি করলে সে বাড়ির থেকে ইনকাম আসবে, ভাড়া দিয়ে ইনকাম আসবে, এবং বাড়িটা যে ল্যান্ডের ওপর করা, সে ল্যান্ডের ভ্যালু বাড়বে, এবং বাড়ির মেয়াদ কিন্তু মিনিমাম 100 বছর। তাইলে এটা হচ্ছে আপনার একটা রিয়েল অফলাইন অ্যাসেট। এই অ্যাসেট গড়ার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের মানি ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে সবার জন্য মানি ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট, বাট ফ্রিল্যান্সারদের জন্য এটা বেশি ইম্পর্টেন্ট। কেন? কারণ হচ্ছে ফ্রিল্যান্সাররা কাঁচা টাকা ইনকাম করে, তরল টাকা ইনকাম করে। মাস গেলেই বা সপ্তাহ গেলেই দেখা যায় যে ডলারে পেমেন্ট পায়, ডলার অ্যাকাউন্টে ঢোকে, একটা মোটা অঙ্কের টাকা চলে আসে। তো এখানে প্রবলেমটা ক্রিয়েট হয় কি, যে আমরা মাস শেষে বা সপ্তাহ শেষে যেহেতু টাকা পাচ্ছি, আমরা টাকা পাওয়ার আগেই হিসাব করে বসে থাকি যে কত টাকা আমরা এই খাতে, কোন খাতে খরচ করব। এতে হয় কি, যে আমাদের হাতে কিন্তু অ্যাকচুয়ালি কখনোই টাকা থাকে না, টাকা কিন্তু জমে না। সো অবশ্যই আপনাকে মানি ম্যানেজমেন্টে ভালো হতে হবে, যে জিনিসটা আমি নিজেও পারি না। আমি যে আপনাকে অ্যাডভাইস দিচ্ছি, কিন্তু দেখা যায় যে আমি একজন ফ্রিল্যান্সার হিসেবে আমিই ম্যানেজ করতে পারি না। সো ব্যাপারটা হচ্ছে, এটা খুবই কমপ্লিকেটেড কাজ, কিন্তু আপনাকে এটা করতে হবে যদি আপনি নিজেকে একটা ভরসাযোগ্য জায়গায় নিয়ে যেতে চান, যদি নিজের পজিশনটাকে স্ট্রং করতে চান। মানি ম্যানেজমেন্টটা কীভাবে করবেন, একটা সূত্র ফলো করতে পারেন। আপনি যখন ব্যাচেলার অবস্থায় আছেন, এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট করার একটা, মানে টাকা সঞ্চয় করার একটা খুব ভালো সময়। এই সময়টা খরচ কম থাকে। আপনি যেটা করবেন, ব্যাচেলার থাকা অবস্থায় আপনি যদি 100 টাকা ইনকাম করেন, তাহলে 40 টাকা আপনি খরচ করতে পারবেন, মানে 40% আপনি খরচ করতে পারবেন। বাকি 60% আপনাকে জমাতে হবে। কীভাবে জমাবেন? এই 60%-এর মধ্যে আবার দুইটা ভাগ করবেন। একটা হচ্ছে, আপনি যদি কোনো রিইনভেস্টমেন্টে যান, আপনার যদি প্ল্যান থাকে যে আপনি কোনো প্রজেক্টে ইনভেস্ট করবেন, সেক্ষেত্রে সেই প্রজেক্টে ইনভেস্ট করার জন্য 40% টাকা সাইড করবেন, আর 20% টাকা আপনি পার্মানেন্ট অ্যাসেট গড়বেন। যদি আপনার কোনো রিইনভেস্টমেন্ট প্ল্যান না থাকে, তাহলে হলো কি 60% আপনার সেভিংস হলো, আর 40% আপনি খরচ করতে পারবেন। তবে এটা ব্যক্তিভেদে, ইনকাম ভেদে, অ্যামাউন্ট ভেদে কিছুটা কমানো যেতে পারে। চাইলে 50% আপনি খরচ করতে পারেন, 50% আপনি রাখতে পারেন, বা আপনি 40% অ্যাটলিস্ট জমাতে পারেন, 60% রাখতে পারেন। এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম। তো এটা আপনার জন্য কোনটা বেটার, আপনার ইনকাম কত, আপনার খরচ কত, এগুলোর উপর নির্ভর করবে। এবং চেষ্টা করবেন লাইফস্টাইলকে প্রথম দিকে যত সম্ভব লো রাখার। প্রথমেই লাইফস্টাইলকে অনেক বেশি ইমপ্রুভ করে ফেলবেন না, তাইলে আপনি সেই ব্যয়টাকে কমাতে পারবেন না। আমরা কিন্তু এই ভুলগুলো করে এসেছি, যার কারণে আপনাকে এই অ্যাডভাইসগুলো দিতে পারতেছি। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে, যদি কারো রিইনভেস্টমেন্ট প্ল্যান না থাকে, সেক্ষেত্রে সে অবশ্যই ওই 60% টাকাই কিন্তু তাকে জমাতে হবে। জমায়ে কোনো না কোনো পার্মানেন্ট অ্যাসেট গড়ানোর দিকে মনোযোগ দিতে হবে। অর্থাৎ আমরা 3টা পয়েন্ট বুঝলাম, যে ফার্স্ট আমাদেরকে ডিজিটাল অ্যাসেট গড়তে হবে, সেকেন্ড আমাদেরকে অফলাইন অ্যাসেট গড়তে হবে, আর থার্ড হচ্ছে আমাদেরকে রিইনভেস্টমেন্ট নিয়ে ভাবতে হবে, এবং রিইনভেস্টমেন্টের জন্য টাকাটাকে সঞ্চয় করতে হবে। আর যদি আপনার পক্ষে সুযোগ হয়, আপনার যদি সুযোগ আসে কোনো স্টার্ট আপ প্রজেক্ট তৈরি করার, বা স্টার্ট আপ কোনো ফান্ডিং করার, বা স্টার্ট আপ কোনো সফটওয়্যার হতে পারে, কোনো ব্লগ তৈরি করার, সেক্ষেত্রে আপনি কোনো স্টার্ট আপে ইনভেস্ট করতে পারেন বা স্টার্ট আপ তৈরি করতে পারেন। স্টার্ট আপগুলো কীরকম হতে পারে, যেমন আপনি কোনো একটা সফটওয়্যার তৈরি করলেন, বা হতে পারে একটা অ্যাপ তৈরি করলেন বা করায় নিলেন, এটা অ্যাপ ডেভেলপারদের জন্য খুবই ভালো হতে পারে। এই ধরনের কোনো একটা স্টার্ট আপ প্রজেক্টে আপনি ইনভেস্ট করতে পারেন, বা একটা বিজনেস শুরু করতে পারেন। তবে বিজনেস শুরু করার ক্ষেত্রেও আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেই ভুলটা অনেকেই ফ্রিল্যান্সারদের মধ্যে করেছে, আমার সার্কেলের মধ্যে অনেকে করেছে, এবং আমি করতে দেখেছি অনেকে, এবং তারা ফেল হয়েছে। সেটা হচ্ছে, আপনি যদি কোনো বিজনেস করতে চান, আপনাকে অবশ্যই আইটিতেই বিজনেস করতে হবে। কারণ আপনি আইটির লোক, আপনি এই জিনিসটাকেই ভালো বোঝেন, এটার উপরই আপনার ক্যারিয়ার, এটার উপরই আপনার স্টাডি, আপনি এটা নিয়েই দিনরাত পড়ে থাকেন, এবং আপনি এই আইটি জগতের মধ্যেই চিন্তা করেন। আপনাকে কিন্তু অফলাইন বিজনেসে যাওয়া যাবে না শুরুতেই। আমি এটা আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক কাউকে দেখেছি, অনেকে হয়তো বা গাড়ি কিনতে চায়, অনেকে গাড়ি কিনে ভাড়া দিতে চায়, অনেকে চায় যে কোনো একটা অফলাইন বিজনেস করতে, দোকান দিতে, ফ্রিল্যান্সিং করবে, পাশাপাশি দোকান চালাবে। এটা কিন্তু তাদের একটা বড় ভুল হয়ে দাঁড়ায় পরবর্তীতে। এবং অনেক কাউকে দেখেছি যারা আসলে এই উদ্যোগগুলোতে নিতে গিয়ে কিন্তু ব্যর্থ হয়েছে। অর্থাৎ আপনি
যে ফিল্ডের লোক সেই ফিল্ডে আপনি ইনভেস্টমেন্ট করুন, সেই ফিল্ডে আপনি আপনার ব্যবসা গড়ে তুলুন। অফলাইনে প্রথমেই যাবেন না। আপনার যদি অফলাইনে যেতে ইচ্ছা হয়, সেই ক্ষেত্রে আপনার ক্যারিয়ারটাকে একটা স্টেবল পর্যায়ে নিয়ে যান। আপনার একটা টিম তৈরি করুন, টিম দিয়ে আপনার পুরো বিজনেসটা, আপনার ফ্রিল্যান্সিং যে ক্যারিয়ারটাকে এটাকে অটোমেশন করুন। এরপরে আপনি অফলাইন নিয়ে ভাবতে পারেন। তবে আমি রিকমেন্ড করবো এরপরে অফলাইন নিয়ে না ভাবতে। আপনার যদি ব্যাপারটা এমন হয় যে 15-20 বছর ধরে আপনি আইটিতে কাজ করতেছেন, করার পরে আপনার আইটির প্রতি একটা একঘেয়েমি চলে আসছে, আপনি নতুন কিছু ট্রাই করতে চান এবং আপনার অলরেডি একটা ভালো অ্যাসেট তৈরি হয়ে গেছে, সেই ক্ষেত্রে হতে পারে আপনি অফলাইন বিজনেস শুরু করতেছেন। সেটা কমপ্লিটলি ডিফারেন্ট ব্যাপার, এটা আপনার সিদ্ধান্ত। কিন্তু আমার রিকমেন্ডেশন থাকবে শুরুতেই ওই আইটি থেকে ইনকাম করে আমি অফলাইনে কোনো একটা বিজনেস তৈরি করব, এটাতে যাবেন না। এক্ষেত্রে ব্যর্থতার হার অনেক বেশি। তবে এই ধরনের প্রজেক্টে যেতে পারেন। ধরেন আপনি একটা বাগান করবেন বা আপনি একটা অফলাইনে কোনো একটা অ্যাসেট তৈরি করার প্রজেক্ট করবেন। হতে পারে অনেকে চায় যে আমি একটা বড় বাগান করব, বা অনেকে চায় যে আমি কোনো মানে ওভারঅল একটা গাছ লাগায় রাখবো জায়গা কিনে। এটা আসলে পার্মানেন্ট অ্যাসেটের মধ্যে পড়ে, যেটা আমি 2 নম্বর পয়েন্টে বললাম যে আপনি যদি অফলাইন অ্যাসেট তৈরি করতে চান তো সেক্ষেত্রে এটা করতে পারেন। জমি কিনে রাখলেন, আপনি সেখানে গাছ লাগায় রাখলেন, এটা হতে পারে। এটা অফলাইন বিজনেস সরাসরি বলা যাবে না, এটা আসলে অ্যাসেট বিল্ডিং। তো এই মোটামুটি 4-5টা পয়েন্টকে মাথায় রাখবেন। আমি আরেকটু রিক্যাপ করে দিই। ডিজিটাল অ্যাসেট তৈরি করুন, অফলাইন অ্যাসেট তৈরি করুন, আপনি টাকা সঞ্চয়ের একটা মানি ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করুন। 4th হচ্ছে আপনি কোনো স্টার্ট আপ প্রজেক্টে ইনভেস্ট করুন, অথবা 5th হচ্ছে 5 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি কোনোভাবেই অফলাইন প্রজেক্টে সরাসরি যাবেন না। এই 5টা পয়েন্ট মাথায় রাখলে আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকেও যেরকম স্টেবল করতে পারবেন, একইভাবে আপনার ফিউচারকেও আপনি সিকিউর করতে পারবেন। আমার মনে হয় এই 5টা পয়েন্ট মাথায় রেখে আপনি ফ্রিল্যান্সিংকে যে কোনো সময় ক্যারিয়ার হিসেবে চুজ করতে পারেন। তবে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যেন আপনার রেগুলার শেখার মধ্যে মানে আপনি যেন রেগুলার শেখার মধ্যে থাকতে পারেন। নতুন নতুন কিছু শিখতে হবে। এই ওয়ার্ল্ডটা কিন্তু খুবই ডাইনামিক, প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন জিনিস আসে। সো এই ওয়ার্ল্ডে আপনাকে টিকে থাকতে হলে, ভালো কিছু করতে হলে আপনাকে প্রতিনিয়ত শেখার মধ্যে থাকতে হবে, প্রতিদিন নতুন কিছু শিখতে হবে। এটা মাথায় রাখবেন। ফ্রিল্যান্সিংকে ক্যারিয়ার হিসেবে নিশ্চিন্তে নিতে পারেন, তবে প্রত্যেকটা পয়েন্টকে মাথায় রেখে। ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।